আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের 9 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মিতু চোখ বন্ধ করে একটা ফুল সামনে নিয়ে বলল, রনি, তোমাকে আমি প্রথম যেদিন দেখি সেই দিন থেকে তোমার প্রেমে পড়ে গেছি। বুঝি না তোমাকে আমার এত পছন্দ কেন হয়। হয়তো এটাকেই বলে ভালোবাসা। যদি এইটা ভালোবাসা হয় তবে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসেই যাব। আকাশের বুকে চাঁদ কিন্তু একটাই, তেমনে আমার বুকের মাঝে সেই চাঁদ হলে তুমি আমার প্রথম ভালোবাসা আর তুমি আমার শেষ ভালোবাসা। তোমাকে আমি অনেক ভালোবাসি, এতটা ভালোবাসি যে বলে বোঝাতে পারবো না। একটা সাগরের পানি যেমন গণনা করা যায় না বা অনুমান করা যায় না, তোমার জন্য আমার ভালোবাসাও গণনা করা যাবে না। এতটা ভালোবাসি তোমায় আমি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। হাজারো মানুষের ভিড়ে আমি শুধু তোমাকেই খুঁজে বের করব। অনেক অনেক ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ। এত সুন্দর প্রপোজ করতে পারবে এই মেয়েটা আমি তো চিন্তাই করতে পারি নাই। এখন যদি না করি তাহলে উল্টাপাল্টা তো কিছু করবেই, এটা আমি শিওর। এখন কি করা যায়? তাড়াহুড়ো করে একটা বুদ্ধি আনলাম। মিতু বলল, রনি, ফুলটা গ্রহণ করবে না? দেখো আবার আমার নাম ধরে ডাকে। মিতু বলল, কি হলো? আমি মিতুর কাছ থেকে ফুলটা নিয়ে বললাম, মিতু, তুমি আমার সম্পর্কে অনেক কিছুই জানো না। মিতু বলল, কেন? আপনার সম্পর্কে তো সবকিছুই আমি জানি, এমন কি আছে যা আমি জানি না? আমি বললাম, তুমি এখনো আমার সম্পর্কে কিছুই জানো না, জানলে হয়তো আমাকে আর প্রপোজ করতা না। মিতু বলল, কেন এই কথা বললেন? আমি বললাম, আমার বিয়ে ঠিক করা আছে, আর কয়েক মাস পর আমার বিয়ে। মিথ্যা কথা বললাম। আমার কথা শুনে মিতু কান্না করতে লাগলো। আমি বললাম, এটা সত্যি কথা, তবে তুমি কান্না করো না, আমার থেকেও বেটার কাউকে পাবে তুমি। মিতু বলল, লাগবে না আমার কাউকে, আমি তো শুধু আপনাকেই চাই। আমি বললাম, দেখো পাগলামো করিও না, তোমার মতোই ওই মেয়েটাও আমাকে অনেক ভালোবাসে, ও তো আমার আশায় বসে আছে। মিতু বলল, আমাকে আগে বলবেন না, তাহলে তো আপনার প্রতি আমি আসক্ত হতাম না। আমি বললাম, দেখো মিতু, তোমার বয়সটা এত বেশি না, তোমার মনে এখন যেইগুলো চলছে সবই আবেগ, এজন্য তোমাকে আগে নিজেকে জানতে হবে, আবেগ কাটিয়ে তোমাকে রক্ষা করতে হবে। আর তুমি দেখতে শুনতে অনেকটাই ভালো একটা মেয়ে, তাই বলছি এসব চিন্তা আজকে থেকে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ঈশা কোথা থেকে যেন এসে বলল, কি মিতু, তুই কান্না করছিস কেন? মিতু বলল, তো কি করব, তোর ভাইকে আমি কতটা ভালোবাসি এটা তো তুই জানিস। এখন তোর ভাই বলে তার নাকি বউ আছে, তার নাকি বিয়ে ঠিক করা আছে। ঈশা বলল, আমি তো এটা জানি না ভাইয়া, সব কি সত্যি? আমি বললাম, তুই জানোস না কারণ তোকে বলা হয় নাই, আম্মু সব জানে, আম্মুর কাছ থেকে সব জেনে নিস। ফারজানা বলল, সত্যি ভাইয়া, আমাদের ভাবি আছে? আমি বললাম, এসব এখন বাদ দাও, আমরা ঘুরতে এসেছি, এখন চলো ফুচকা খাই। ফারজানা বলল, ওয়াও, ফুচকা? মিতু বলল, আমি খাবো না, আপনারা খান। আমি বললাম, দেখো মিতু, আমি একটু আগে কি বলেছি, নিজের আবেগ কন্ট্রোল করতে শিখো, তাহলে দেখবে হঠাৎ করে কাউকে ভালো লাগবে না। ঈশা বলল, এসব বাদ দে বান্ধবী, এখন চল ফুচকা খাই। মিতু বলল, হুম। বিকাল পর্যন্ত সবাই মিলে খুব মজা করলাম, তবে মিতুর মনটা একটু খারাপ, বেচারিকে না করা উচিত হয় নাই। তবে বিষয়টা এমন না যে তাকে আমার ভালো লাগে। ঘোরা শেষ করে বাসার সামনে এসে আমি বললাম, ঈশা তোরা যা, আমি একটু আসছি। ঈশা বলল, কেন ভাইয়া, কই যাবি? আমি বললাম, একটু দরকার আছে, তুই যা, আমি আসছি। ঈশা বলল, তাড়াতাড়ি আসিস। ঈশা বলল, বেশি দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস। আমি বললাম, হুম। আমাদের বাসার পাশে যে জিমটা ছিল ওইখানে গেলাম, মালিকের সাথে কথা বলে সব রেডি করলাম। আর ওনার পরিচিত একটা জায়গায় নাকি নিজেকে রক্ষা করার জন্য মায়ের শেখানো হয়, তাই আর সময় নষ্ট না করে সেখানে গিয়েও কথা বলে সব রেডি করলাম। এখন শুধু ম্যামের কাছ থেকে অনুমতি নিয়ে কাজে লেগে পড়ব, তবে টাকার সংখ্যাটা একটু বেশি। সমস্যা নেই, আগে নিজেকে পারফেক্ট হতে হবে, পরে অন্য সব। জীবনে কত টাকা যে ইনকাম করব তার কোনো হিসাব নাই। বাসায় এসে কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল, কিন্তু এ কি, আম্মুর হাতে খুন্তি আর মিলির হাতে ঝাড়ু। আমি বললাম, এ কি আম্মু, তোমাদের হাতে এসব কেন? আম্মু বলল, এসব কেন তাই তো? এই বলেই মিতু আর আম্মু উড়াধুরা আমাকে মারতে লাগলো। বাবা কি মারটাই না দিল। আস্তে আস্তে হেঁটে সোফায় বসলাম। আমি বললাম, আমাকে এভাবে মারতে পারলা তোমরা? আমি কি অপরাধ করেছি যে এভাবে মারলা? আম্মু বলল, কি করিস নাই তুই তাই বল, তোর নাকি বিয়ে ঠিক করা, তুই নাকি কয়েক মাস পর বিয়ে করবি, তা এগুলো আমাদের বললি না কেন? নিজে নিজে বিয়ে ঠিক করে ফেলেছিস, আমাদের বলার প্রয়োজনও মনে করলি না। আমি বললাম, আরে আম্মু, আগে তো আমার কথাটা শুনবে। ঈশা বলল, আম্মু ভাইয়ার কোনো কথা শুনো না, ও শুধু তোমাকে মিথ্যা বলবে। আমি বললাম, তুই চুপ কর। আম্মু বলল, এগুলো কি সত্যি বাবা, তোর বিয়ে ঠিক করা আছে? আমি বললাম, না আম্মু, সব মিথ্যা, এটা বলেছিলাম শুধু মিতুর হাত থেকে বাঁচার জন্য। তুমি জানো না মিতু কি পাগলামো করেছিল? আম্মু বলল, কেন, মিতু মেয়েটা তো ভালোই আছে, আমার তো খুব পছন্দ। আমি বললাম, আম্মু, ওরা হলো বড়লোক বাবার মেয়ে, আর আমরা হলাম গরিব, আমাদের কি আছে এই শহরে? কিছুই তো নেই, ওদের সাথে কি আমাদের যায় বলো? ওর বাবা হয়তো ওদের মতোই বড়লোক কারো কাছে বিয়ে দিবে, সেখানে আমরা কি?
আর বিশেষ করে আঙ্কেল আমাকে অনেক সাহায্য করেছে, তাই আমি তার সাথে প্রতারণা করতে চাই না। আম্মু বলল, এইটা ঠিক বলেছিস। আমি বললাম, তোমার মেয়েও মিতুর সাথে জড়িত আছে, জিজ্ঞেস করো। আম্মু বলল, কি রে ঈশা, তাই নাকি? ঈশা বলল, এই দেখ, তুই মায়ের খাইছ দেখে আমার নামে মিথ্যা কথা বলবি না। তুই কি আমাকেও আম্মুর হাতে মায়ের খাওয়াবি নাকি? আমি বললাম, মিথ্যা কথা আমি বলি না, আর আমারও সময় আসবে, তখন আমিও দেখে নিব তোকে। ঈশা বলল, যা যা দেখে নিস, আমিও দেখব তুই কি করতে পারিস। আম্মু বলল, এই চুপ কর তো, শুধু ঝগড়া আর ঝগড়া। আমি বললাম, আমি কি বলেছি? তোমার মেয়েকে বলতে পারো না কিছু? আম্মু বলল, সব নাটের গুরু তো তুমি। আমি বললাম, ধুর, তোমাদের সাথে কথাই বলবো না, মা আর মেয়ে মিলে থাকো, আমি গেলাম। ঈশা বলল, আরে যা, তোর এই বাড়িতে জায়গা নাই। আমি মনের দুঃখে রুমে চলে আসলাম। আমার বাড়ি আমার সব, আর বলে নাকি আমার এই বাসায় জায়গা নাই। কেমনটা লাগে বলেন তো? রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা করে রেডি হয়ে ম্যামের বাসার দিকে যেতে লাগলাম। ম্যামের বাসার সামনে অনেক বডিগার্ড দাঁড়িয়ে আছে। ওরা আমাকে আগে থেকেই চিনে, তাই ভেতরে যেতে কোনো অসুবিধা হলো না। মারিয়া বলল, আজকে কই যাবি? সেদিন তো ফোনে আমাকে অনেক কিছু বলেছিস। আমি বললাম, ও মা, তুই কখন এলি? মারিয়া বলল, কিছুক্ষণ আগে। আমি বললাম, আচ্ছা ম্যাম কোথায়? মারিয়া বলল, ভেতরে বসে আছে। আমি বললাম, চল দেখি গিয়ে। মারিয়া বলল, চল। ভেতরে গিয়ে দেখি সবাই মিলে বসে আছে। তিশা ম্যাম বলল, রনি এসেছো তাহলে? আমি বললাম, জি ম্যাম। আঙ্কেল বললেন, তা বাবা তুমি কেমন আছো? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আপনি কেমন আছেন? আঙ্কেল বললেন, ভালো। তিশা ম্যাম বলল, আব্বু আর আম্মু তোমরা একটু ভেতরে যাও, আমার একটু কাজ আছে। আন্টি বললেন, আমরাও বসে থাকি না, ভেতরে গিয়ে কি করব বল? আমি বললাম, ম্যাম থাকুক, এতে কোনো সমস্যা নেই। তিশা ম্যাম বললেন, মারিয়া সব বডিগার্ডকে ভেতরে আসতে বলো। মারিয়া বলল, জি ম্যাম। এরপর মারিয়া সব বডিগার্ডকে ভেতরে নিয়ে আসে। আমি বললাম, ম্যাম রাইফেল আছে? তিশা ম্যাম বলল, আমার লাইসেন্স করা রাইফেল আছে। আমি বললাম, ম্যাম একটা তলোয়ার লাগবে। তিশা ম্যাম বলল, এইটা তো নাই। মারিয়া তুমি দোকান থেকে একটা কাটানা নিয়ে এসো। মারিয়া বলল, জি ম্যাম এখনই আনছি। আঙ্কেল বললেন, কি করতে চাইছিস মা? তিশা ম্যাম বলল, আব্বু তুমি কথা বলিও না, চুপ করে দেখতে থাকো। একটু পর মারিয়া চলে এলো। মারিয়া বলল, এই নেন। আমি বললাম, এখন তুমি দরজার কাছে গিয়ে দাঁড়াও, যাতে কেউ দৌড়ে পালাতে না পারে। ম্যামের সামনে তো আর তুই করে বলা যাবে না। আমি ছুরিটা হাতে নিয়ে দেখি একদম চিকচিক করছে। আমি ছুরিটা উল্টা করে, বডিগার্ড ছিল 8 জন, ওদের সবার শরীরে একটা টান দিলাম। আমি বললাম, এইটা কি সবাই তো চিনো? ওরা বলল, জি স্যার, এইটা একটা তলোয়ার। আমি বললাম, ম্যাম গুলিটা দেন। তিশা ম্যাম বলল, এই নাও। আমি বললাম, এটা কি তাহলে? ওরা বলল, রাইফেল। আমি বললাম, আমাকে তোমরা চিনো? ওরা বলল, জি স্যার, আপনি ম্যামের জন্য কাজ করেন, এটা আজকে আমরা জানতে পারলাম। আমি বললাম, আচ্ছা ভালো, আমার একটা নাম আছে, সেটা তোমরা সবাই জানো? সবাই বলল, না স্যার জানি না। আমি বললাম, আমাকে সবাই রনি কসাই বলে ডাকে, কারণ কি জানো? একজন বডিগার্ডের শরীরে তলোয়ারটা নাড়াতে নাড়াতে বললাম, আমি এই জিনিসটা দিয়ে তোমাকে কয় টুকরো করব কেউ বলতে পারবে না। আর আমি আজ পর্যন্ত অনেক মানুষকে এইটা দিয়ে কুপিয়ে বস্তায় ঢুকিয়ে পানিতে ফেলে দিয়েছি, আজ পর্যন্ত কেউ বলতেও পারে নাই। একটু মিথ্যা কথা বললাম যাতে ওরা ভয় পায়। বুদ্ধি দিয়ে সব কাজ করতে হয়, বুঝলেন? ওরা সব কয়টা ভয়ে কাঁপতে লাগলো। আমি বললাম, তোমাদেরও আজকে এইটা দিয়ে কাটবো, আর আজকে তোমরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। ওরা সবাই আমার পায়ে পড়ে গেল। স্যার মাফ করে দেন, আমরা তো ম্যামের জন্য কাজ করি, আমাদের অপরাধ কি? আমি বললাম, সবাই দাঁড়াও, আমার কথার সঠিক উত্তর দিতে পারলে সবাই মাফ পাবে, আর যদি মিথ্যা কথা বলো একজনের কারণে সবাইকে মেরে ফেলবো। ওরা সবাই বলল, জি স্যার বলুন, আমরা সত্যি কথাই বলবো। আমি বললাম, মেয়রের জন্য এখানে কাজ করো কে? জানি তোমরা এখানে কেউ আছো যাকে মেয়র পাঠিয়েছে। হঠাৎ একজন বডিগার্ডের উপরে নজর গেল, সে কেমন কেমন জানি করছে। আমি ওর কাছে গিয়ে বললাম, কি সত্যি কথা বলবে নাকি আগে তোমাকে দিয়ে এই কাজটা করব? বেচারা সত্যি সত্যি ভয় পেয়ে বলতে লাগলো, বলছি স্যার, আমাকে মারবেন না। আমি আর ও, মানে ওর পাশের আরেকজনকে দেখিয়ে বলল, আমরা 2 জন মেয়রের জন্য কাজ করি। অন্য সব বডিগার্ডগুলো বলল, আমাদের সাথে থেকে তোমরা ম্যামের সাথে প্রতারণা করলে তোমাদের তো আজকে মেরেই ফেলবো। আমি বললাম, না, তোমাদের কিছুই করতে হবে না, আমি তোমাদের মারলে মারতে পারি, কিন্তু মারবো না, তবে আমার কথা তোমাদের মানতে হবে। ওরা 2 জন বলল, জি স্যার, আমরা সব মানতে রাজি। আমি বললাম, আজকে থেকে তোমরা 2 জন ওদের কথা শুনবা ঠিকই, তবে এখানে যা হয় সব মিথ্যা নিউজ দিবা, আর ওদের খোঁজ খবর সব আমাকে দিবা। যদি রাজি থাকো তাহলে বলো, না হলে ওদের দিয়ে কুত্তার মতো পিটিয়ে মারবো। ওরা বলল, জি স্যার আমরা রাজি। আমি বললাম, তোমাদের বিশ্বাস করব কিভাবে? ওরা বলল, এখানের কোনো নিউজ যদি যায় তাহলে আমাদেরকে মেরে ফেলবেন, আমরা কথা দিচ্ছি আর কোনো প্রতারণা করব না। আমি বললাম, মনে থাকে যেন, এখন বাহিরে যাও। জি স্যার, এই বলেই সবাই চলে গেল। তিশা ম্যাম বলল, তুমি তো দেখি খুব চালাক, এত সহজে সব তথ্য নিয়ে নিলে ওদের কাছ থেকে। আর তুমি কি সত্যি মানুষ খুন করেছো?
আমি বললাম, আরে ম্যাম, এসব তো ভয় দেখানোর জন্য বলা হয়েছে। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। তিশা ম্যামের দিকে আমি তাকিয়ে আছি, হাসিটা এত সুন্দর বলার বাহিরে। যখনই দেখি নতুন করে আবার ম্যামের প্রেমে পড়ি। আন্টি বললেন, বাবা তোমার নাম কি? আমি বললাম, জি আন্টি, আমার নাম মোহাম্মদ রেদওয়ান হাসান রনি, তবে সবাই রনি বলে ডাকে। আন্টি বললেন, সুন্দর একটা নাম। আন্টি বললেন, মারিয়া এইদিকে আসো তো। মারিয়া আন্টির কথা মতো চলে এলো দরজার কাছ থেকে। আন্টি বললেন, আজকে আমার মেয়েকে দেখতে আসবে, তোমরা দুইজন মিলে বাসাটা একটু সুন্দর করে সাজাও। বাহির থেকে লোক আসবে বাসাটা সাজাতে, তোমরা দুইজন শুধু দেখিয়ে দিবে। বিশ্বাস করেন রাসেল ভাই, এই কথাটা শুনে আমার বুকের ভেতর ধুপধুপ করছে। মনে হচ্ছে যেন কলিজাটা একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। কেন ম্যামের উপরে আমি ক্রাশ খাইলাম? হ্যাঁ, এমনটাই তো হওয়ার ছিল। আমার পছন্দের মানুষ অন্য মানুষের কাছে চলে যাবে, আর আমি কিছুই করতে পারবো না। কেনই বা আমি ওনার ওপরেই ক্রাশ খেলাম? আমার মনে এক বিশাল ঝড় শুরু হচ্ছে মনে হলো। মনটা চাইতেছে খুব করে কান্না করতে, কিন্তু পারবো না। এখানে অনেকেই আছে, এজন্য জেনে শুনে কারো উপরে ক্রাশ খেতে নেই। না হলে আমার মতো আপন মানুষ অন্য কেউ নিয়ে চলে যাবে। আমি কষ্টের মুখে দাঁড়িয়ে আছি। আজকে বুঝতে পারছি কষ্ট কাকে বলে। বুক ফেটে কান্না আসছে। কেন আমি ওনাকে পছন্দ করলাম? না হলে আজকে এই দিন আমাকে দেখতে হতো না। দোষটা তো আমারই। আমি কেন ওনার উপরে ক্রাশ খেতে গেলাম? মারিয়া বলল, ওই রনি, তোর কি হয়েছে? কোথায় হারিয়ে গেলি? আমি বললাম, না কিছু হয় নাই। আর আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি আর মারিয়া সব সামলে নিব। আন্টি বললেন, যাক বাবা, তাহলে একটু ভরসা পেলাম। তোমরা জানো তো বাবা, আমার একটাই মেয়ে, আর এই মেয়ের পেছনে কত যে শত্রু রয়েছে তার কোনো হিসাব নেই। আমি বললাম, আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের রেখে আপনার মেয়েকে মারবে এমন কোনো বুকের পাটা আজ পর্যন্ত কারো হয় নাই। আন্টি বললেন, তোমরা দুজনেই খুব ভালো। আমি বললাম, ধন্যবাদ আন্টি। আন্টি উপরে চলে গেল। তবে একটা বিষয় খেয়াল করলাম, তিশা ম্যাম আর আঙ্কেলের মন খারাপ। তিশা ম্যাম তো কোনো কথাই বলছে না, একদম চুপ মেরে কি জানি চিন্তা করছে। যাকে আমার কি, বড়লোকদের কারবার বড়লোকেরাই জানে। এর মাঝে আমরা না গেলেই ভালো হয়। হয়তো আমি তিশা ম্যামের প্রেমে পড়েছি, সমস্যা কি? দূর থেকে আমি ভালোবেসে যাব। এটাকে সবাই বলে একতরফা প্রেম। তিশা ম্যামের প্রতি আমার প্রেম একটুও কম নেই। অনেক ভালোবাসি ম্যামকে, তবে মুখ ফুটে কখনো হয়তো বলা হবে না।